সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশিত হয়েছে। আমরা সবাই জানি হাসিনাকে ফেরাতে দিল্লি জবাবের অপেক্ষায়, দিল্লিতে যে চিঠি পাঠিয়েছিলেন তার জবাবের অপেক্ষায় বাংলাদেশ রয়েছে। এ নিয়ে কথা বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একইভাবে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেছেন হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছেন এবং শেখ হাসিনার গোপন বোল্টের মধ্যে 832 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই জনাব ইলিয়াস খান আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। উনি উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অফ বাংলাদেশ এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, ঢাকা 10 আসনের জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা চাকসুর সাবেক ভিপি। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত। তিনি কিন্তু অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে, ধন্যবাদ। এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে আপনি প্র্যাকটিস করছেন। শুরুতে আমি একটু ইলিয়াস খানের কাছে যেতে চাচ্ছি যে আমি যেমনটি বললাম, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ রায় আজকে প্রকাশিত হয়েছে এবং এর সঙ্গে রিলেটেড আরও কিছু বিষয় আছে। এই নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই। না, আপনাকে ধন্যবাদ এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব জসিমউদ্দিন সরকার এবং অনুষ্ঠান যারা দেখছেন। আমি যতটুকু জানি তিনি আরও আইনের বিষয়ে ভালো বলতে পারবেন, বাট এখন থেকে এই রায় প্রকাশের পর 30 দিনের মধ্যে আপিল করতে হবে, সেটি বোধহয় বিধান আছে যে 30 দিনের মধ্যে আপিল করতে হবে। দেখা যাক তিনি আপিল করেন কিনা। আর আপিল করতে গেলে তাকে তো সশরীরে হাজির হতে হবে। হ্যাঁ, সেটি তাকে তো প্রত্যর্পণের ব্যাপারে বাংলাদেশ বলেছে, কিন্তু সেকেন্ড টাইম। জি, 2013 সালে কিন্তু ভারতের সাথে এরকম একটি চুক্তি হয়েছে, বা যদিও চুক্তিতে বলা আছে যদি রাজনৈতিক বিবেচনায় ফাঁসি হয় বা রায় হয় সেক্ষেত্রে তারা কিন্তু সেটি বিবেচনা করতে পারে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। তবে একটি ভালো দিক যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র তিনি অন্তত কথা বলেছেন। ফাঁসি তো আর রাজনৈতিক বিবেচনায় হয় না, তার ক্রিমিনাল অফেন্সের জন্য হয়েছে। না, ওই ইস্যু আছে। ভারত মানে সরকারের চাইলে ভারত সরকার তাকে ফেরত নাও দিতে পারে, সেটা তো আপনি বলছেন। সেটাই বললাম যে ভারত সরকার নাও দিবেন, আমরা জানি আসলে এরকম কোনো সদিচ্ছা তাদের পৃথিবীর বহু জায়গায় তার তিনি আশ্রয় খুঁজেছেন, কিন্তু আশ্রয় পেয়েছেন একমাত্র ভারতে। এবং আমরা জানি যে তিনি যে 15.5 বছর দুর্বিনীত শাসন চালিয়েছেন একদম ভারতের সরাসরি হস্তক্ষেপে। আমরা জানি যে 14 সালের নির্বাচনটি কেমন আছে। আরেকটি নির্বাচন কিন্তু আমরা ভুলে যাই, বলি না কেউ, 8 সালের নির্বাচনটা কিন্তু পাতানো ছিল। 2008 সালে যেটা 111 মঈন ফখরুদ্দিনের সরকার। আপনার নিশ্চয়ই মনে আছে আমরা অফিসে বসে সেই নির্বাচনের ফল পাচ্ছিলাম আর আমরা বিস্মিত হচ্ছিলাম যে বিএনপির মতো এত বড় একটি দল এই যে একদম ম্যাপে কিন্তু দেখিয়েছিল যে সবুজ লাল অন্যান্য কালার দিয়ে, যে বিএনপির কালার একটু নাই, এটি নাই, এটি কিন্তু দুর্ভাগ্যজনক। সেই নির্বাচনের কথা কিন্তু আমরা বলি না, আমরা বলি 14, 18 আর তো ওয়েল অর্গানাইজ ছিল, যে কারণে বুঝতে পুরো প্রশাসন সরকার এবং প্রতিবেশী রাষ্ট্র তখন থেকে শেখ হাসিনাকে ফেরত দিবে বলে আমি মনে করি না। বাট তিনি যে অপরাধ করেছেন তার বিচার কিন্তু হতেই থাকবে। একটি মামলা রায় হয়েছে, 2টি মামলা রায় হয়েছে বোধহয়, আর অনেকগুলো মামলা রয়েছে। এই ধরনের ঘটনা তো বহু আছে। যে 1400 লোক হত্যা করেছেন, যে 25,000 বা তারও বেশি মানুষ যে আহত হয়েছে বিভিন্নভাবে। এটা তো শুধু 36 দিনের ঘটনা আপনি বলছেন। জি। তার 15.5 বছরের তো আছেই, আর অনেক হিসাব বাকি রয়ে গেছে। তারপরে ধরুন আমি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, আমি দেখলাম যে এনসিপি নেত্রকোনা থেকে এক ভদ্রলোককে নমিনেশন দিয়েছে, তার পুরো ফেসটা না বোঝা যায় না কিছু। হ্যাঁ, এরকম তো বহু মানুষ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, মানুষকে গুম করেছে, ব্যাংক লুটপাট করেছে, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে। সব অপরাধের যদি বিচার করা যায় দ্রুত, তাহলে তার যে কী শাস্তি হবে তিনি ভালো বলতে পারবেন। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছিলেন, ভারতকে আমাদের সহযোগিতা করা উচিত। এরকম অপরাধী
তার বিচার হওয়া উচিত, এটা দৃষ্টান্ত হওয়া উচিত, এটা সব দেশের ক্ষেত্রে হওয়া উচিত। সুতরাং ভারত আমরা দাবি করতে চাই সুপ্রতিবেশী হিসাবে, কারণ আপনি তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না। কারণ ভারতের পলিসি কিন্তু ব্যর্থ হয়েছে, কোনো প্রতিবেশীর সঙ্গে তাদের কিন্তু ভালো সম্পর্ক নেই। আপনার কাছে আবারও আসবো এই প্রসঙ্গ নিয়ে যে ভারত কেন ভারতের সহযোগিতা করা উচিত, করলে কি হবে, বাংলাদেশের মানুষের সাথে কি সম্পর্ক। আমরা অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? হাসিনার এই যে অপশাসন, দুঃশাসন এবং রায়, এখন তাকে ফিরিয়ে আনার যে দাবি, সোচ্চার বাংলাদেশ সরকার সোচ্চার হয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাটলিস্ট স্বীকার করেছে আজকে যে তারা এই রিকোয়েস্টটা পেয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে এবং তারা এটা যাচাই বাছাই করে দেখছে। আপনাকে অনেক ধন্যবাদ, অ্যান্টিউড পরিবারকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্যে। আসলে এটা একটা স্বীকৃত প্রতিষ্ঠিত একটা সত্য যে 5টা কাউন্টে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এগুলি ক্রিমিনাল অফেন্স প্রত্যেকটাই। ফলে প্রমাণিত বিষয়ে ফুল কোর্টের একদম মানে আনঅ্যানিমাস জাজমেন্টে প্রতিষ্ঠিত যে রায়, এই শর্ট জাজমেন্ট আমরা আগেই পেয়েছি, আজকে ডিটেইলস এসেছে। সুতরাং এবং অভিযোগপত্র 8,500 পৃষ্ঠার, মানে ব্যাপক অভিযোগপত্র, এভিডেন্স, এত বেশি এভিডেন্স যে এটা অতীতে কোনো রায় হয় নাই, কোনো মামলায় হয় নাই। সঙ্গত কারণেই বাংলাদেশের জনগণ, বিশেষ করে এই জুলাইতে যারা জীবন দিয়েছে এইসব পরিবারগুলি, এবং তার সাথে 15.5 বছর যারা নির্যাতিত হয়েছে, তারা সকলেরই প্রত্যাশা এর ন্যায় বিচার হিসাবে হাসিনার দণ্ড কার্যকরী করা। এবং আমি এসে অ্যাড করতে চাই, এই জুলাইয়ের বিষয়ে শুধু না আপনি উল্লেখ করেছেন, গত 15 বছরে আমাদের প্রায় ছাত্র শিবির জামাতের 5,000 লোক শহীদ হয়েছে এই গুম খুন বাহিনীর হাতে, দুঃশাসনে। 1 লক্ষ লোক কারাগারে ছিল, মিনিমাম অ্যাভারেজ 5টা করে মামলা, 5 লক্ষ মামলা ছিল। এই মামলার পরে রিমান্ডের পরে হচ্ছে গুম, যা আমি আমার রাজনৈতিক জীবনে, ছাত্র জীবন থেকে পর্যন্ত কোনো পৃথিবীর এই দেশে এরকম ধরনের, বাংলাদেশের ইতিহাস তো নয়, ঘুমের কোনো কাহিনী কোন শুনে, এই ফার্স্ট আয়নাগর আবিষ্কার। এবং দুর্ভাগ্য হচ্ছে রাষ্ট্রীয় ইনস্ট্রুমেন্টের কিছু বিপদগামী লোককে দিয়ে এই অপকর্মগুলি করিয়েছে। সুতরাং ভাই ঠিকই বলেছেন আমাদের ইলিয়াস ভাই, মাত্র 2টা মামলার রায় না, আরও অসংখ্য মামলা হবে, পর্যায়ক্রমে আসতে থাকবে। এবং স্বাভাবিকভাবে তার এক্সিকিউশনের জন্য তার সশরীরে আসাটাই শর্ত আইনের। যেহেতু তিনি সশরীরে যদি আসেন, আপিল করবেন, আপিল হিয়ারিং হবে, আপিলের পর রিভিউ হবে, কিন্তু উনি অনুপস্থিত থেকে কোনো রিলিফই পাবেন না আইনের কারণে, আইনের ভার্ডিক্টের কারণে, বাধ্যবাধকতার কারণে। এখন ভারতের উচিত হবে এমন আরেকটা দেশের সুনির্দিষ্ট মামলায় সুনির্দিষ্ট প্রমাণিত হওয়ার পর, ফুল জাজমেন্ট দেওয়ার পর তার রায় কার্যকরী হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা, এটাকে বার্ড না করা, বিরোধিতা না করা, হার্ডল সৃষ্টি না করা। তো যদি এইটুকু তারা, আমরা মাত্র একদিনের ব্যাপার, তারা বিবেচনা করছে এটা বললেন, আমরা দেখি তারা বিবেচনা করে কিনা। যদি না করে, আমরা তাকে ফিরিয়ে আনার জন্য যে জনগণের প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতে যে আমাদের আইন আছে, সে আইনের আশ্রয় নেওয়া, এবং এটা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। এটা জনগণের প্রত্যাশা, শহীদ পরিবারের প্রত্যাশা, আহত যোদ্ধাদের প্রত্যাশা, বিগত 15 বছরে যা নির্যাতন নিপীড়িত সেই পরিবারগুলির লোকদের প্রত্যাশা, এবং ন্যায় বিচারের দাবি। সর্ববিচারেই শেখ হাসিনা এই শাস্তি মুখোমুখি হতে হবে তাকে। জনাব ইলিয়াস খান, যদি ভারত শেখ হাসিনাকে না দেয়, তাইলে আমাদের করণীয় কি? ভাই বললেন যে আন্তর্জাতিক আদালতে বিচার দিতে হবে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে, বাট ভারতের শুভ বুদ্ধির উদয় হবে বলে আমি মনে করি। আপনার কাছে কি মনে হয়, ভারত কি আসলে তাকে ফেরত দিবে? তাকে কি, মানে তাকে এই অবস্থায় এখন যা করছে, যে অবস্থায় রাখছে, এতে কি ভারতের লাভ ক্ষতিটা কি হচ্ছে, এটা যদি আপনি? বিশাল ক্ষতি ভারতের। বাংলাদেশ তার প্রতিবেশী দেশ। খুব দুর্ভাগ্যজনকভাবে ভারত আগেও এই দেশের সরকারের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক ছিল না কিন্তু। এবং খুব দুর্ভাগ্য, ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমার প্রশ্ন আছে। আপনি দেখুন, একটি দেশের সঙ্গে তার প্রতিবেশী, ধরলাম পাকিস্তান চিরবৈরী রাষ্ট্র, পাকিস্তান সৃষ্টির পর থেকে ভারতের সঙ্গে একটু দ্বন্দ্ব লেগে আছে, প্রায় যুদ্ধ হয়, 3-4 বার বোধহয় যুদ্ধ হয়েছে।
অনেক যুদ্ধ হেরেও গেছে, কিন্তু বলে যে আমরা জিতেছি। যাই হোক, সেই প্রশ্নে আমি যাব না। চীনের সঙ্গে খুব খারাপ সম্পর্ক। নেপাল একটি ছোট্ট দেশ এবং পৃথিবীর একমাত্র হিন্দু দেশ বলা হয়, যেটাকে ধর্মের দিক থেকেও মিল আছে, সে নেপালের সাথে সম্পর্ক নেই। তারপরে ভুটান ছোট দেশ, 7.5 লক্ষ লোক। এই কারণ বাজার দিয়ে ডেইলি হাটে যতজন লোক, এরকম একটি দেশ, 7.5 লক্ষ লোক, সেই দেশের সাথে সম্পর্ক নেই। এবং আপনি দেখুন যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, কোনো দেশের সাথে সম্পর্ক নেই। বাংলাদেশের শুধু বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক ছিল, যে অবৈধ সরকারটি ছিল ক্ষমতায় এবং তাদের দুর্বিনীত শাসন প্রলম্বিত করতে যে সহযোগিতা করেছে, সেই সরকারটির সঙ্গে সহযোগিতা ছিল। আর ইদানিং আফগানিস্তানের সাথে একটা সম্পর্ক দেখা যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। আফগানিস্তান এগুলো কেন করছে আমি জানি না, এটি তো হওয়ার কথা না। যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ। তো ভারতের এখন বোধোদয় হওয়ার সময় এসছে। আমি নিজে সুপার পাওয়ার ভাবলে হবে না। আমার কি বলে যে বিহেভ করতে হবে, আমার সেরকম বিহেভ করতে হবে, সেটা কিন্তু করছে না। তারা সবসময় নিজের সুপার পাওয়ার ভাবে। এই যে ধরুন আমাদের বর্ডার, পাকিস্তান ভারত এত বৈরী রাষ্ট্র, কিন্তু আপনি কিন্তু 6 মাসে কিন্তু শুনবেন না। হঠাৎ যুদ্ধ শুনবেন 2-3 বছর পরে, বাট প্রতিদিন ফ্রিকুয়েন্ট বর্ডার কিলিং ওখানে হচ্ছে না। আপনি ধরুন প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে, মানুষ হত্যা করে কাঁটাতারের বেড়ার উপরে ঝুলিয়ে রাখা হচ্ছে, এটি কিন্তু কখনো শুনবেন না, কিন্তু আমাদের এখানে কিন্তু হচ্ছে। এবং আমার মনে হয়, আমি যদি ভুল না জেনে থাকি, এত কিলিং বোধহয় পৃথিবীর কোনো বর্ডারে হয় না, আমি যদি ভুল না জেনে থাকি। ভারতের এখন বোধোদয়ের সময় এসছে। এবং আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন, ভারতের নানা সমস্যা আছে, নানা জাতপাত, নানা কিছু আছে। একটি মৌলবাদী সরকার ক্ষমতায় আছে, বাট তাদের নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই খুব বেশি। তাদের যে নির্বাচন ব্যবস্থা, যে বড় রকমের কারচুপি হয়েছে বা কিছু হয়েছে, এটি কিন্তু ভাবা যায় না ভারতে। দেখুন, এখানে একটি সরকার ভোটার বের নির্বাচন করছে, ডামি নির্বাচন করছে, ভোট ছাড়া রাতে নির্বাচন করছে এবং উলঙ্গভাবে সাপোর্ট করছে মানুষ। একটা কূটনৈতিক শিষ্টাচারও আছে, কিন্তু সেটি তারা মানছে না। সুতরাং ভারতের এখন বোধোদয়ের সময় আসে। এই বাংলাদেশে আজকে যারা তরুণ সমাজ, তরুণ সঙ্গে অনেক মানুষই এত ভারত বিরোধিতা, এটি কিন্তু অন্য কারণে, এইসব আচরণের কারণে। কিন্তু এই ভারত যে ভূমিকাটি পালন করেছে দীর্ঘদিন থেকে, বিশেষ করে আওয়ামী লীগ যখনই পাওয়ারে থাকে তখন যে ভূমিকা পালন করে, এই কারণে কিন্তু তরুণ মনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এটি প্রশমনে ভারতকে কাজ করা উচিত। ভারতের জনগণ টু জনগণ, আমি যে কথাটি আগে বলেছি, যে আমি তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, আমরাও চাই ভালো সম্পর্ক থাকুক, কিন্তু সেভাবে তো দেশটিকে আচরণ করতে হবে। সুতরাং আমি আশা করতে চাই ভারত সেই আচরণ করবে, এবং এই আচরণের প্রাথমিক পদক্ষেপ হচ্ছে এই ভূখণ্ডের 1400 মানুষ যার নির্দেশে হত্যা করা হয়েছে, 1400 আমার মনে আরও বেশি। এবং ভারতের ভূমিকা নিয়ে জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, ভারত কি সত্যি শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে, আর না দিয়ে তাদের লাভ কি? যে প্রশ্নটি আমি আগে ইলিয়াস খানের কাছে করেছিলাম। আমি ডাউট করতে পারি তাদের অতীত পারফরমেন্সের কারণে আদৌ ফেরত দেবে কিনা। তবে যদি না দেয়, এটা ভারতের জন্য ঐতিহাসিক ভুল হবে, লস হবে। তারা ডেমোক্রেটিক কান্ট্রি দাবি করে, জনগণ কিন্তু মোরলেস ডেমোক্রেসিতে অভ্যস্ত। এমত অবস্থায় একটা বিপর্যয় যদি ঘটে এই সম্পর্কের কারণে, তাইলে বর্তমান প্রেজেন্ট গভর্নমেন্টকে এবং তার পলিসিকে দায়ী করবে জনগণ, এবং কোনো রিজন নাই তাকে না দেওয়ার, এবং তাকে আটকিয়ে রাখা এবং তার সাথে দলবলকে আটকিয়ে রাখা, সবটাই অপরাধ হিসেবে বিবেচিত হবে। এটা ভারতের জন্য হবে মহা ভুল। আমি মনে করি ভারতের জনগণ এবং ভারতের শাসকবর্গ তারা এটা বিবেচনা করে তাদের স্বার্থেই হাসিনাকে বাংলাদেশে ফেরত দিয়ে দেওয়া দরকার, এবং যারা যারা সেখানে আশ্রয় নিয়েছে তাদেরকেও সেখান থেকে বের করে দেওয়া দরকার। আরেকটি ছোট বিষয় আমরা আলোচনা করতে চাই, যে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় কি নিয়ে গেছেন, নিয়ে যেতে পারেননি, আমরা তার পুরো হিসাব কিন্তু জানি না। কিন্তু আমরা জানি যে দেশ থেকে যে পরিমাণ টাকা লুটপাট হয়েছে, বাংলাদেশের টাকা, এটার অনেক হিসাব আমরা মিডিয়ায় দেখেছি। এর মধ্যে গতকালকেই আমরা যেটা দেখলাম, যে শেখ হাসিনার একটি মাত্র লকার, যেটা গোপন ছিল, আগে জানা ছিল না, পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে, এবং অগ্রণী ব্যাংকের সেই লকার থেকে 832 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। জি, এবং এইরকম লকার আর কত আছে, কোথায় আছে জানি না। এবং এর মধ্যে আরও কিছু প্রশ্ন আসছে, যে এই লকারে যা ছিল স্বর্ণালঙ্কার, এটা কি তার ট্যাক্স ফাইলে আছে আদৌ কি নাই, এগুলো আমরা রিপোর্ট দেখেছি। আপনাকে ধন্যবাদ। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ। আসলে কি নিয়ে গিয়েছেন সেটা তথ্য এভাবে মিডিয়াতে আসেনি, বাট
স্পেকুলেশন যে অনেকগুলি সুটকেস তিনি নিয়ে গেছেন যাওয়ার সময়, এবং সেটা দৃশ্যমান দেখাও গেছে, হেলিকপ্টারে সুটকেস উঠাচ্ছেন, এবং কোনো কোনো পত্রিকা প্রতিবেদনে উল্লেখ করেছে যে তার অনেক কিছুই সেখান থেকে তিনি নিয়ে গেছেন, ক্যাশ, টাকা, স্বর্ণালঙ্কার, অনেক কিছু। এটা স্পেকুলেশন, কিন্তু সব নিয়ে তো সুযোগ পাননি, কারণ 5 তারিখ সকালে উনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, এবং তিনি ম্যাসিভ অ্যাটাক করার জন্য অর্ডার দিয়েছিলেন, মারণাস্ত্র হুইপেন ইউজ করার জন্য অর্ডার দিয়েছিলেন। ফলে তার ধারণা ছিল যে তিনি এটা দমিয়ে ফেলতে পারবেন, তার জন্য প্রস্তুতিটা সেভাবে নিতে পারেননি, ইনস্ট্যান্ট প্রিপারেশনে যতটুকু সম্ভব নিয়েছেন। আর লকারে যেটা আসছে, এটা কোনো, আমি একজন লয়ার হিসেবে জানি, কোনো ব্যাংকে ব্যাংক বোল্ট যখন কেউ কিছু রাখে এটা কিনতে হয়, এটা একটা ভাড়া আছে, ভাড়া দিতে হয়। সেটার জন্য অ্যাকনলেজমেন্ট হিসাবে চাবি তাকে দেওয়া হয়, একটা চাবি ব্যাংকের কাছে থাকে। জি, ব্যাংকেটা সেফটি সিকিউরিটি যদি ব্যাংকে না জানিয়ে কোনো সমস্যা ঘটিয়ে ব্যাংকে দোষারোপ করতে না পারে, সেটা ডাবল সেফটি। বাট ব্যাংকের কাস্টোডিয়ান যারা চাবি হোল্ড করে তারা কিন্তু তার মূল লকার খুলতে পারে না, বাট ব্যাংকের প্রাইমারি খোলার পর লাগে, একটা হলো ডাবল সেফটি। জি, সেই বিবেচনায় স্টেটমেন্ট করা লাগে, একটা ফর্ম আছে, এভরিথিং ইজ দেয়ার, কার অ্যাকাউন্ট এখানে খোলা হচ্ছে, কার নামে। আমি যদি আমার বাবা ভাই বোনের টাকাও রাখি, আমার ব্যাপার, কিন্তু সেখানে তথ্য যে দুদকের যিনি মহাপরিচালক ব্রিফ করেছেন, এবং সেখানে ওইসব জায়গাতে শুনে রাখা হয়েছে, সেখানে শেখ রেহানা, শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পরিবারের সদস্যদের নাম আছে। ফলে এটা ডাউটকার হচ্ছে, তারা খতিয়ে দেখছেন যে এখানে আরও কোনো সংশ্লিষ্টতা আছে কি না। নির্বাচনী হলফনামায় তিনি দেখিয়েছিলেন তার স্থাবর অস্থাবর সম্পত্তি 4,34,00,000 টাকা টোটাল স্থাবর অস্থাবর, কিন্তু স্বর্ণালঙ্কারে দেখেছিলেন 13,25,000 টাকা মাত্র, এবং 2008-এর হলফনামা দেখেছিলেন সেম 13,34,000-25,000, এবং 2008-এও দেখিয়েছিলেন 13,25,000, যেটা এখন 17 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে, যেটা 17,30,00,000 দাঁড়িয়েছে। এটা তো মানে বুঝার কোনো বাকি নাই, সব বোকানা মানুষ, যে 17,30,00,000 টাকা বাজার দর ভেরিয়েশনের জন্য, ইনফ্লেশন হয়ে এই ইনফ্লেশনে এত টাকা হয়ে গেছে, 13 লক্ষ টাকা 17 কোটি হয়ে গেছে, অবিশ্বাস্য। সুতরাং এখানে আনডিক্লেয়ার্ড প্রপার্টি ছিল, যা দুদক আবিষ্কার করছে, দুদক অনুসন্ধান করছে, এবং এসব সোনাদানার ব্যাপারে নথি তারা আরও ডিটেলস পর্যালোচনা করে জানাবে। আপনার কাছে আবার আসবো জনাব ইলিয়াস খান, এই নিয়ে আপনি কিছু বলবেন? না, শেখ হাসিনা প্রায় কিন্তু বলতেন, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, উনি কিন্তু প্রায় বলতেন। ওনার বক্তৃতা ভাষণ আছে, এখন এটা বাচ্চা গত 2 দিন ধরে খুব শোনা যাচ্ছে আবার সোশ্যাল মিডিয়ায়। নিঃস্ব মানুষের যদি এত সম্পদ থাকে, আসলে এটা দুর্নীতি। আমরা রায়ের দিন দেখেছি আরো সম্পদের, ওনার মানে আরো কিছু সম্পদ। আসলে গত 15.5 বছর যে দুর্নীতি শাসন চলেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের সবার দুর্নীতি একটা নেশা হয়ে গিয়েছিল। একটা মানুষের জীবনে কয় কোটি টাকা দরকার, কিন্তু হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আপনাকে। কতটুকু জায়গা দরকার, একটা ধরেন আমি একটা বাংলো বানাবো, কতটুকু জায়গা দরকার, কিন্তু হাজার হাজার বিঘা দখল করেছে বিভিন্ন জায়গায়, নানা কিছু, মানে একটা নেশা হয়ে গিয়েছিল। ব্যাংক লুট করবো, আমি কত হাজার কোটি টাকা লুট করব, আমি 1,000 কোটি টাকা লুট করবো না, আমি 10,000 কোটি টাকা লুট করবো, আরও বেশি লুট করবো, একটা নেশায় পরিণত হচ্ছে। এই যে বেনজির সাহেব, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে পুলিশের আইজিপি ছিলেন, তার যে সম্পদ বেরোচ্ছে আমরা দেখেছি। যদিও বাংলাদেশে কিন্তু এগুলো একবার প্রকাশ হয়, তারপর কিন্তু মানুষ অন্য ঘটনা দিয়ে ভুলে যায়। সব পুলিশ বা যাই বলেন, আওয়ামী লীগের লেসপেন্সার যারা ছিল, সবার দুর্নীতি করার নেশা হয়ে গেছিলো, যে কত বেশি দুর্নীতি করা যায়, কত বেশি টাকা ইনকাম করা যায়, কত বেশি টাকা পাচার করা যায়, কত বেশি ব্যাংক নেওয়া যায়। শুধু এর ফল হচ্ছে এটি, এই 832 ভরি এই স্বর্ণ কেন লাগবে? একটি মানুষ কত ভরি স্বর্ণ পড়তে পারে না? কিন্তু আমরা গত 1.5 বছরে আসলে কি দুর্নীতির বিচারটা সেইভাবে মনে হয় আমরা আগাতে পারি নাই। যে পর্যায়ে দুর্নীতি হয়েছে 15.5 বছরে, সেটা রেজাল্ট জিরোর খুব কাছাকাছি। ধরুন আমরা শুনেছি যে বিদেশে যে টাকাগুলো পাঠিয়েছে, কি বলে, যে পাচার করেছে, সেগুলো আনানোর চেষ্টা করা হবে, কিন্তু খুব বেশি দৃশ্য আমি জানি না, হয়তো আপনাদের ভালো জানা থাকতে পারে, খুব বেশি অগ্রগতি নেই। তারপর শুনলাম যে পুরো পৃথিবীর বিনিয়োগ বাংলাদেশে হচ্ছে বোধহয়, এরকম একটা ফ্লেভার দেওয়া হয়েছিল। আমি যতটুকু জানি সারফেস লেভেলতে হোক, হয়তো অন্যভাবে হচ্ছে আমি জানি না, কিন্তু আমার দৃশ্যমান কিছু হচ্ছে না যে বিনিয়োগ কিছু হচ্ছে। সুতরাং
এগুলো নানা কিছু নিয়ে প্রশ্ন করা যায়। যেমন না বিভিন্ন কমিটি হয়েছে, বাংলাদেশ সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষিখাত। কৃষিখাত সংস্কারের জন্য কিন্তু কোনো কমিটি হয়নি। তারপর যে স্বাস্থ্য ব্যবস্থা, জি, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বোধহয় শিক্ষা নিয়েও তেমন কিছু শিক্ষা সবচেয়ে বড় সেক্টর শিক্ষা, সেটা নিয়ে কিন্তু কমিটি হয় না। সুতরাং নানা প্রশ্ন তোলাই যায়। সংস্কার কমিটি যেগুলো এই সময়ের ভিতর সরকারকেই বা আপনারা আমরা কতটুকু দোষারোপ করতে পারি? তারা যতটুকু করেছে বলার সুযোগ নেই। 1.5 বছর এই সরকার, প্রায় 1.5 বছর। আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে নির্বাচন তুলে ফেলে। এই সরকার কিন্তু বহু সময় পার করেছে। এর মধ্যে করলে অনেক কিছু করা যায়। কিন্তু আমরা যদি বলি যে খুব কম দিনের সরকার, এটি বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। আমরা ভিন্ন একটা প্রসঙ্গে যেতে চাই যে নির্বাচন। আপনি জানেন যে নির্বাচনের যে গণভোট অনুষ্ঠিত হবে, জি, আমরা অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার আপনার কাছ থেকে এটা শুরুতেই শুনতে চাই যে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট নিয়ে নানা আলোচনা দীর্ঘদিন থেকে চলছিল। অবশেষে আজকেই সকালে আমরা, যেটা গতকালকে উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে, আজকে আমরা দেখেছি যে গণভোট কিভাবে হবে তার গেজেট প্রকাশিত হয়েছে এবং এটার পুরো একটা অধ্যাদেশ জারির মাধ্যমে পুরো আইনি প্রক্রিয়াটা কমপ্লিট করা হয়েছে। এখন আর গণভোট নিয়ে কোনো ধরনের অস্পষ্টতা নেই। এখন নির্বাচন কি ফেব্রুয়ারিতে হচ্ছে? আপনার দল, আপনি কি ভাবছেন? আপনারা গণভোট নিয়ে অস্পষ্টতা কোনো সময় ছিল না। যখন সিদ্ধান্ত হয়েছে গণভোট হবে, এটা ডিক্লেয়ার্ড ডিসিশন। বাট আমাদের সাবমিশন ছিল, আমাদের স্পেকুলেশন ছিল, ধারণা ছিল, মানুষ যেহেতু ভোট এবং গণভোট দুটো একসাথে অভ্যস্ত নয়, ভোটের মধ্যে মার্কা থাকে, সিম্বল থাকে, ক্যান্ডিডেটের পার্টিকুলার্স থাকে, তার ফোকাসটা সেদিকে যায়। যদি এই অবস্থাতে মিনিমাম ফোকাস পড়ে গণভোটের দিকে, গণভোট যদি ফ্রাস্ট্রেটিং হয়, এটা আমাদের জন্য নেগেটিভ হবে। 1, 2 নাম্বার, যদিও আজকে তাদের ডিক্লারেশনে ব্যালটের রং ভিন্ন হবে বলছে, এইটুকু বোঝা যাবে আইডেন্টিফাই করে যে এই দুইটা রঙের মাধ্যমে একটা গণভোটের ব্যালট আর একটা প্রার্থীর ব্যালট। জি, কিন্তু সাধারণ মানুষের যে প্রশ্ন একটা বলছে, আমি পড়ে দেখলাম, 4টা কোশ্চেন মিলে একটা বানিয়েছে, অনেক লং কোশ্চেন। তো সেটা প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় ওই দিনই স্পষ্ট করে বলে দিয়েছেন। অটোমেটিক্যালি যদি মানুষের এই অনভ্যস্ততার কারণে এই দুইটা বিষয়কে একসাথে করতে গিয়ে গণভোটের স্থলে যদি ইন্টেনশন দিতে গিয়ে সাধারণ ভোট পার্সেন্টেজ কম পড়ে, কাস্টিং কম হয়, এটাও আমাদের দেশীয় ন্যাশনাল ইন্টারেস্টে একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে। সেই কারণে আমরা চাচ্ছি 2টা দিনে হওয়া। এক্ষেত্রে কিছু ফিনান্সিয়াল ইনভলভমেন্টের কথা নির্বাচন কমিশনে বলেছে, সরকারও বলেছে। জাতির এত বড় বড় একটা কর্মকাণ্ড হচ্ছে, কর্মযজ্ঞ হচ্ছে, সেখানে বাক্স, অফিসার, এগুলো সবই তো সেম থাকতেছে। শুধু তার মুভমেন্টের প্রক্রিয়াতে কিছু ইনভলভমেন্ট আছে ফিনান্সিয়াল, জাতির স্বার্থে এটা করাই দরকার। যদিও এটা নিয়ে একটা সমঝোতা হয়ে গেছে, আমরা নতুন করে এটা নিয়ে আর বিতর্ক করতে চাই না, কিন্তু আলোচনা আছে। তো আপনারা যেটা বলছেন যে শুধুমাত্র ফিনান্সিয়াল বিষয়ে কি জড়িত, এখন যদি গণভোট করা, আরেকটা ভোট আলাদা করে করা, এটার মতো তো সময়ও হাতে ছিল না। এটা তো হয়তো বা এটাই একটা বড় কারণ ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা করার ব্যাপারে সরকার কমিটেড, জাতির কাছে কমিটেড, রাজনৈতিক দলগুলোর কাছে কমিটেড। আর ফেব্রুয়ারির রমজানের আগে যদি নির্বাচন করতে হয়, তার আগে আরেকটি নির্বাচন করার মতো পর্যাপ্ত সময়, জনবল, প্রস্তুতি কোনো কিছুই ছিল না। তো এখন যদি আপনারা পজিটিভলি এটা নিয়ে ক্যাম্পেইন করে, তাতেও মানে আপনারা কি সমস্যাগুলো দেখতে পাচ্ছেন? আসলে আমরা যখন কোশ্চেন রেজ করেছি, প্রায় 1.5-2 মাস চলে গিয়েছে, 2 মাসের কম হবে না। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি সদিচ্ছার অভাব ছিল। সদিচ্ছা থাকলে, ওই সময় প্রিপারেশন নিলে, যে সিদ্ধান্তটা এখন নিয়েছে ব্যালট কীরকম হবে, বুথ বাড়াইতে হবে সংখ্যা বেশি হওয়ার কারণে, এই ডিসিশনগুলি তখন নিতেন একটা রাষ্ট্রযন্ত্রের এক্সিকিউটিভ যারা এই লেভেলের কনসালটেন্ট, তাদেরকে তো অনেক কিছু চিন্তা করতে হবে। ট্রানজিশনাল পিরিয়ড, জাতি অনেক কষ্টে পরে রক্ত দিয়ে এই অবস্থায় পৌঁছেছে। কাজেই জুলাই সনদের নিয়ে কোনো বিতর্ক ছিল না, শুধু ডিবেট ছিল নির্বাচনটা, গণভোটটা একদিনে হবে না 2 দিনে হবে। প্রথম দিকে অবশ্য এই ডিবেটও ছিল গণভোট আগে হবে না নাকি গণভোট পরে হবে, না জুলাই সনদ নিয়ে বিতর্ক ছিল না, এটা বলার তো কি সুযোগ আছে? কারণ আপনারা তো পিআর পদ্ধতি, যেটা না পিআর পদ্ধতির কথা যেটা আপনারা বলছিলেন, সেটা তো বিএনপি মেনে নেয় নাই। সুতরাং বিতর্ক তো এইটা বড় জায়গাতে একটা বিতর্ক ছিল। আর যে সমস্ত বিষয় আছে, যেমন তত্ত্বাবধায়ক সরকারের
প্রক্রিয়াগত জায়গায় গিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, কিংবা অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল, যার মেজর নোট অফ ডিসেন্ট এখন সরকার মানে নাই, উপেক্ষা করেই গণভোটে দিয়ে দিছে। আর কিছু মাইনর নোট অফ ডিসেন্টকে রাখা হয়েছে আরেকটা চতুর্থ দফায়। সেটা নিয়ে একটা সমঝোতা, মানে আপনাদেরকেও, জামাতকেও কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, এনসিপির কিছু মেনে নেওয়া হয়েছে, বিএনপির কিছু মেনে নেওয়া হয়েছে, আর কিছু সরকার চাপিয়ে দিয়েছে। এরকম একটা পর্যায়ে একটা সমঝোতা করার চেষ্টা আমরা লক্ষ্য করেছি। তো এখন যেহেতু এটা এক ধরনের সমঝোতা হয়ে গেছে, এখন এটাকে কিভাবে সফল করা যায়? আপনারা গণভোটের পক্ষে হা ক্যাম্পেইন করবেন, নাকি আপনারা অন্য কোনো ক্যাম্পেইন করবেন, নাকি এখনো আপনারা বলেই যাবেন আগে ভোট আগে ভোট? তাইলে তো আসল জায়গাটাই হা ক্যাম্পেইনটা বাধাগ্রস্ত হবে কিনা? না, তা বাধাগ্রস্ত হবে না। সরকার যদি সিদ্ধান্ত নেয় দৃঢ়ভাবে, এখনও পসিবল। 21 দিনের নোটিশে 30 দিন নোটিশে ভোট হয়েছে এরকম অতীতের প্রেসিডেন্ট নির্বাচন, হা না ভোট। কাজেই যদি সিরিয়াস হয়, আগে 2 মাস। ইলিয়াস খান, আমি আপনার কথাতে কেটে গিয়ে আপনার কাছে আবার আসবো। উনি যেটা বলছেন যে এখনো ওনারা এই দাবিটা জোরালোভাবেই করছেন, জসিম ভাই যেটা বলছেন যে গণভোটটা আগে করা। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। বিএনপি, জামায়াত, অন্য দলগুলো কিন্তু প্রার্থী ঘোষণা করেছে অলরেডি, প্রায় অধিকাংশ দল। সুতরাং গণভোটের আগে বলা এটি আমি মাঠ গরম করতে পারবে, এটি আর বাস্তবতা আছে বলে আমি মনে করি না। কারণ মানুষ চায়, এই মুহূর্তে কি করা উচিত? মানুষ চায় জাতীয় সংসদ নির্বাচন। মানুষ দীর্ঘদিন থেকে গণতন্ত্র বঞ্চিত, মানুষের মধ্যে একটা ভোটের ক্ষুধা আছে। তারা কিন্তু শুধু জাতীয় সংসদ না, স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেন, ইভেন ট্রেড বডির নির্বাচন। সুপ্রিম কোর্টে কী হয়েছিল আমরা জানি ভোট নিয়ে। তারপর নিশ্চয়ই আপনার মনে আছে, আপনাদের পেছনে পেছনে আমরা ঘুরেছি যে ট্রেড বডিগুলোর নির্বাচন ছিল, প্রফেশনাল বডি নির্বাচন, এফবিসিসিআই, বিজেএমইএ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কত উৎসবমুখর নির্বাচন ছিল। কিন্তু বাংলাদেশ ইভেন পাড়ায় মহল্লা যে ছোট, ধরুন একটা আপনার এলাকায় একটা ছোটো পার্ক আছে, সেখানে একটি কমিটি হবে, সেটি কিন্তু আওয়ামী লীগের লোকজন দখল করেছিল। কিভাবে কোনো নির্বাচন ছিল, পুরো নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছিল। এখন মানুষ একটু সুস্থ নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, যেখানে মানুষ ভোট প্রয়োগ করতে পারে। এবং দীর্ঘদিনে যেমন আপার হাউজের যে পিয়ার সিস্টেম, সেটি মেনে নেওয়া হয়েছে, আবার এই যে গণভোট একই দিন, সেটি মেনে নেওয়া হয়েছে। তো সুতরাং আর এগুলো নিয়ে আলোচনা না করে, দীর্ঘদিন তো সাফার করেছে, বিএনপি সাফার করেছে, জামাত ইসলামী করেছে, তাদের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম খুন তো এগুলো ছিল, কোর্টের বারান্দায় দৌড়িয়েছে। বিএনপির একজন নেতা হাবিবুর নবী খান সোহেলের বিরুদ্ধে 451টি মামলা। তিনি হাজিরা দিতেন কিভাবে আমি জানি না, এক একদিন তো 10-12টা হাজিরা পড়ার কথা। যদি আপনি সপ্তাহে 2 দিন বন্ধ ধরেন, অন্য যেদিন কোর্ট খোলা থাকে, সেটাই অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে। তো এত সংখ্যার দিক থেকে হয়তো অত্যাচার নির্যাতনের শিকার হয়ে এখন নিজেরা এগুলো নিয়ে বিরোধ না করে ফেব্রুয়ারিতে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয় সবাই মিলে। এবং আরেকটি বিষয় কিন্তু আমরা ভুলে যাই, আমরা আশা করি যে নির্বাচন কমিশন আমাদের একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে দেবে, বাট রাজনৈতিক দলগুলোরও কিন্তু ভূমিকা আছে। একটি কেন্দ্রে কজন আইনশৃঙ্খলা বাহিনীর লোক থাকে, কর্মী থাকে, নেতা কর্মী থাকে 10,000, 15,000। তাদের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, সেই পরিবেশ, সেই মেন্টাল মেকআপ যদি গড়ে তোলা না যায়, তাহলে কিন্তু আমি সুষ্ঠু ভোট পাবো না। সুতরাং সুষ্ঠু ভোট কিভাবে হতে পারে, সেজন্য রাজনৈতিক দলগুলোর দায়িত্ব পালন করতে হবে, নির্বাচন কমিশনকেও দায়িত্ব পালন করতে হবে। সুতরাং আর পেছনে এখন আবার নতুন করে গণভোট কিন্তু একরকম মনে হয় সেটেল হয়ে গেছে, যে আমাদের সবার মনে হচ্ছে যে একদিনই হবে, আমরা জানি। আবার নতুন করে আমি জানি না জসিম ভাইরা নতুন করে দাবি করেছেন কিনা বা করবেন কিনা, এগুলোর সুযোগ আছে বলে আমি মনে করি না। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, ঠিক স্মুথলি যাতে গন্তব্যে পৌঁছতে পারে, সেটি আমাদের প্রত্যাশা। কারণ যদি নিজেদের মধ্যে নানা বিষয়ে বিরোধের কারণে আবার যদি স্বৈরাচার শক্তিশালী হয়, আবার যদি কোনো ফিরে আসার সম্ভাবনা দেখা দেয়, তাহলে এবার কিন্তু কারণ কি মনে করেন যে এটা এখন এই পর্যায়ে এটা কি আছে, আবার কি স্বৈরাচার ফিরে আসার মতো পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে? না না না, সেটি হয়নি। আমি বলছি যদি বিরোধ যদি কন্টিনিউ করে, তাহলে তো ধরুন সাজানোর সংসার, লুটপাটের একটি সংসার ছিল। আমি ব্যাংক দখল করতে চাই, আমি একটি 5 স্টার হোটেলের এমডিকে নিয়ে পিস্তল ঠেকে ব্যাংক লিখে নিলাম, রাতারাতি লিখে নিলাম। তো এই যে একটি কি বলে একটা লুটপাটের উৎসব ছিল, সেটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। না হলে এই ভূখণ্ড থেকে 2জন ব্যক্তি পালিয়ে গেছেন যারা সরকার প্রধান ছিলেন। একজন 800 বছর আগে লক্ষণ সেন, এবার গেছেন শেখ হাসিনা। এবং তার সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে জাতীয় মসজিদের ইমাম এবং তিনি যে বিচার অঙ্গনে আছেন, প্র্যাকটিস করেন, প্রধান বিচারপতি পালিয়ে গেছে। এটি পৃথিবীর ইতিহাসে কোথাও আছে বলে
আমার জানা নাই। সুতরাং তারা কিন্তু এই ক্ষোভে জ্বলছে এবং তাদের নেতারাও একটু ফ্লেভার দিচ্ছে যে আমরা আবার ফেরত আসতে পারি, মানুষকে ভয় দেখাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়েছে, তালিকা করলে সবাই এখন খতিব যখন যায় তারপরে আর অন্য বিষয়গুলো হয়তো আলোচনা। আমি বলতে চাই এই তারা একটু চেষ্টাও করছে, দেখুন না মাঝে মাঝে মিছিল বের করছে, নানা কিছু ফেসবুকে দিচ্ছে সত্য মিথ্যে। এবং খুব দুর্ভাগ্যজনক, আমি একটি কথা বলে শেষ করি, এই ভূখণ্ডের মানুষের সাথে এত অন্যায় করেছে, কিন্তু একটি লোকের, আওয়ামী লীগ সমর্থক বলুন, কর্মী বলুন, নেতা বলুন, একটি লোকের অনুশোচনা নাই, জানেন? একজন লোক মনে করে না যে তাদের নেত্রী অন্যায় করতে পারে। এবং 5 তারিখ পর্যন্ত তারা খুব আশাবাদী ছিলেন, যেদিন পালিয়ে গেলেন তাদের নেত্রী, আমাদের নেত্রী সব কিছু ম্যানেজ করে ফেলবেন। কারণ ইতিপূর্বে তিনি মানুষকে নানাভাবে ফাঁসি দিয়ে, গুম করে, হত্যা করে সব কিছু ম্যানেজ করছেন। এই যে আমাদের নিশ্চয়ই শাপলা চত্বরের কথা মনে আছে, কিভাবে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কিভাবে হত্যা করা হয়েছে। তো এই সাজানো সংসারটি একদমই হয়ে গেছে, তছনছ হয়ে গেছে, যে কারণে কিন্তু তাদের মধ্যে অনেক ক্ষোভ, কষ্ট, বেদনা। ফিরে আসার চেষ্টা তো করবেই। আপনি দেখুন না গোপালগঞ্জে কি ঘটেছে, এটা ভাবা যায়? সেটা তো বিচ্ছিন্ন দ্বীপ না, কিন্তু কি করেছে তারা। সুতরাং আমি বলতে চাই, রাজনীতিবিদের ভাইয়ের কাছে অনুরোধ করতে চাই, আপনারা দ্বন্দ্ব ফ্যাসাদ না বাড়িয়ে গণতন্ত্রের বিকাশের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং ফ্যাসিস্ট যাতে কোনো অবস্থায় ফেরত না আসতে পারে সেই বিষয়ে অন্তত আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। জনাব জসিমউদ্দিন সরকার, আসলে আপনি নির্বাচন করছেন, সামনে নির্বাচন, এবং আপনি ঢাকা 10 আসনে জামায়াতে ইসলামীর খুব ইম্পর্টেন্ট আসন, এবং এটা খুবই ভাইটাল একটা জায়গা, ঢাকার একটা প্রাণকেন্দ্র বলা যায়। তো নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে, সফল করার ক্ষেত্রে, যেটা ইলিয়াস খান বললেন যে স্মুথলি যাতে একটা নির্বাচন হয়, এইটার ক্ষেত্রে আপনি কি চ্যালেঞ্জগুলো দেখছেন? আপনি তো মাঠে আছেন। আমার কাছে 3টা বড় বড় চ্যালেঞ্জ মনে হয় এখনও। জি, 1 নম্বর হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড সাধারণভাবে জনগণ যেটা প্রত্যাশা করছে এটা এখনো হয়নি। এটা ব্যাখ্যা প্রয়োজন নেই। যারা ফিল্ডে অপারেশনে থাকবে, আপনার অ্যাডমিনিস্ট্রেশন এবং আদার্স অর্গান, এখনও আওয়ামী লীগের হোমরা চমড়ারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। এটাকে লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য অবশ্যই স্টেপ নিতে হবে। এটা এনাফ টাইম পেয়েছে গভর্নমেন্ট। আমার আওয়ামী লীগের ডিসিকে যদি ঢাকা থেকে গিয়ে আমাকে নোয়াখালী দিল, কোনো ক্যারেক্টার পার্থক্য হলো না, এই পোস্টিংয়ের দ্বারা হলো না, বরঞ্চ এই জাতীয় ইনভলভমেন্ট যাদের ছিল, যারা সরাসরি দলীয়পনা করেছে এবং দলের জন্য জনগণের অধিকারের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, তাদের যে শপথ ছিল ডিসিপ্লিনভাবে নিরপেক্ষ থাকা, তার বিপক্ষে অবস্থান নিয়েছে, এই সমস্ত লোকদের তো রেখে যথাস্থানে রেখে নির্বাচন। তাহলে আপনি করবেন কি? মানে প্রশাসনে তো তারা একবারে নিম্ন স্তর থেকে, যেহেতু 15-16 বছর 17 বছর তারা ক্ষমতায় ছিল। আমি শেষ করতেছি। এখনো পর্যাপ্ত মানে সৎ অফিসার রয়েছে, এই যে যাদেরকে ওএসডি করে রেখেছিল, এদেরকে পদায়ন দিয়ে এবং তাদের পরবর্তী প্রমোশন সহ দিয়ে রেট্রোস্পেক্টিভ এফেক্ট করে তাদের বিভিন্ন জায়গায় দিয়েছে, এর সংখ্যা কিন্তু একেবারে কম না। কাজেই যদি সৎ অফিসার দেখে দেখে আরেকটু রিশাফলিং করে পোস্টিংটা করা হয়, তাহলে এই ক্ষেত্রে অনেক নিরপেক্ষতা আমরা আশা করতে পারি। আপনাদের তো একটা বড় দাবি পূরণ হয়েছে। আপনারা বলেছিলেন যে এসপি নিয়োগ যাতে লটারির মাধ্যমে করা হয়। আমরা দেখলাম যে গতকালকে এবং আজকে এই নিয়ে ব্যাপক আমরা আলোচনা দেখছি যে পৃথিবীর ইতিহাসে প্রথম বোধহয় কোনো দেশে লটারির মধ্য দিয়ে এসপি আমরা শুনি নাই কোনোদিন, কোথাও হতে পারে এটি। যাই হোক, এটা তো আপনাদের একটা জোরালো দাবি ছিল এবং এটা তো আমরা সমালোচনা করছি না, তারা করছে ওয়েলকাম, কিন্তু বলতে চাচ্ছি মানে এতে না, আমার কোয়েশ্চনটা হলো যে এই লটারির মাধ্যমে যে নিয়োগ করা হলো, এতে কি মানে সুবিধাটা কি হলো, কিংবা তারা কতটুকু ফাংশনাল হবে, বাড়তি সুবিধাটা কি হলো, এটা যদি একটু এক্সপ্লেইন করেন আপনি। তদবিরের মাধ্যমে যারা বিভিন্ন জায়গায় প্রাইম পোস্টিং নিতেন, এই মাঠ লেভেলে পোস্টিং নিতেন, এটা তো রহিত হয়ে গেল 1 নাম্বার। 2 নাম্বার, লটারির ক্ষেত্রেও কারা লটারির যোগ্য বাছাইয়ের সময় কিছু লোক তো এক্সক্লুড করবেই, যারা একেবারেই অন্ধভাবে আওয়ামী লীগ সাপোর্ট করেছে, ভূমিকা রেখেছে, ক্রাইম করেছে, এদেরকে বাদ দিয়ে লটারি হবে। তাই তো হয়েছে নাকি? হ্যাঁ, সুতরাং যদি তাই হয় তাহলে সেখানে আমরা তুলনামূলক নিরপেক্ষ লোকদের কেন পাবো। এবং যার যে চয়েস, আমার চয়েস মনে করেন নোয়াখালী, আমি নোয়াখালী যেতে পারলাম না, আমার আন্ডারস্ট্যান্ডিং আছে সাতকানিয়া, আমি সেখানে যেতে পারলাম না। সুতরাং আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যে কিছু কিছু অন্যায় কাজ হয়, অতীতে
রেকর্ড থেকে দেখেছি প্রমাণ, এটা অন্তত বন্ধ হবে। কেউ আর্লি তদবির করে কাউকে পোস্টিং দিয়ে নিজ এলাকা নিয়ে সুবিধা পাওয়ার যে রেওয়াজটা, খারাপ নজিরটা, এটা বন্ধ হবে। এই দ্বিতীয়ত। তৃতীয়ত হচ্ছে যে আমাদের যে মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে আমাদের যে সময় সুযোগ দেওয়া, এইটাকে সরকার নীতিমালার আলোকে করতে হবে, যাতে ছোট দলের ব্যক্তি, বড় দলের ব্যক্তি তাদের ম্যানিফেস্টেশন, তাদের ম্যানিফেস্টো প্রকাশ, তাদের কর্মসূচি বলা। মিডিয়া তো এখন অনেকটা উন্মুক্ত। এটা তো এক যুগে ছিল যখন খালি বিটিভি ছিল, অন্য মিডিয়া ছিল না। এখন আপনি প্রাইভেট মিডিয়ার, ওই মিডিয়ার মালিক কি করবেন, কিংবা ওই মিডিয়া যারা পরিচালনা করেন, সাংবাদিক যারা নেতৃত্বে আছেন, তারা কি সিদ্ধান্ত নেবেন, এটা তো সরকার ডিক্টেট করছে না। আমি মিডিয়ার ভূমিকা বলিনি। মিডিয়াতে সরকারের যতটুকু ম্যানিফেস্টেশন হবে, এক্ষেত্রে সরকার যেন নিরপেক্ষ আচরণ করেন। তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে এখনও অস্ত্রধারী লোক অনেক রয়ে গেছে বাহিরে। আমরা বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ সরকারের তাদের গ্রেপ্তার করার জন্য। বেআইনি অস্ত্র, ভাই তো একটা উদাহরণ দিলেন, গোপালগঞ্জের লোকগুলি শুধু যায় নাই, আশেপাশে থেকে লোক গিয়েছে, বাইরে থেকে এসেছে। সুতরাং সরকার চিরুনি অভিযান করলে এটা ভেরি মাচ পসিবল যে যারা অস্ত্রধারী তাদেরকে গ্রেপ্তার করা। আমরা দেখছি আগে যখন এই ধরনের ন্যাশনাল ইস্যু আসছে, সিকিউরিটি ইস্যু, লাইসেন্স কে কে প্রাপ্ত তাদের লাইসেন্সগুলি জমা দেওয়া এবং তাদেরকে অতি সত্বর নোটিশ করা। কাজে অস্ত্র ক্লোজ আপ করা সম্ভব সরকারের পক্ষে। অস্ত্র নিয়ে আসলে তাহলে ব্যক্তির ইন্ডিভিজুয়াল রয়ে গেল। কিন্তু 5ই আগস্টের পরে গভর্নমেন্ট নোটিশ দিয়ে কিন্তু এই লাইসেন্সধারী, অস্ত্রধারী যারা ছিল তাদেরকে অস্ত্র জমা দিতে বলেছিল। কিন্তু আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে তারা তো আর লাইসেন্স থাকুক আর যাই থাকুক, তারা অস্ত্র জমা দেয় নাই। সেই অস্ত্রগুলো এখন অবৈধ অস্ত্র হয়ে গেছে, আইন অনুযায়ী হয়ে গেছে। এই জন্য সেগুলো ব্যবহৃত হচ্ছে। এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জন্য আরো ব্যাপক অভিযান দরকার, ব্যাপক অভিযান দরকার, এবং জনগণের কাছে রিকোয়েস্ট পাঠানো দরকার রিপিটেডলি, যে কারো কাছে কারো নলেজে যদি এরকম ইনফরমেশন থাকে দিলে তাৎক্ষণিক তারা সেখানে অ্যাকশন নেবে। আরো প্রম্পট হওয়া দরকার এই ক্ষেত্রে। জনাব ইলিয়াস খান, আপনি কি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে কি চ্যালেঞ্জগুলো আছে? আমরা জসিম ভাইয়ের কাছ থেকে আইন শৃঙ্খলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি, কারণ এই যে 5 তারিখের পরে বা 5 তারিখ আগে যে অস্ত্রগুলো লুটো হয়েছে, কিন্তু অনেক অস্ত্র, সেগুলো কিন্তু উদ্ধার হয়নি আমি যতদূর জানি। মাঝে মাঝে 2-1টির খবর পাই। এগুলো কিন্তু নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। আর একটি গোষ্ঠী তো আছে যাতে নির্বাচনটি ঠিক সময় না হয়, নির্বাচন যাতে ব্যাহত হয় সেই চেষ্টা করবে। যেমন অলরেডি অনেকে বলতে শুরু করেছেন যে গোপালগঞ্জ জয়ীর জন্য নির্বাচন করা খুব কঠিন হবে, এটি কিন্তু বলছেন অনেকে। সুতরাং সেই চেষ্টা তো আছে। তো যেটি আমি বললাম আগে, আবারও বলি, রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের পক্ষে যারা আন্দোলন করেছে তাদের ঐক্যবদ্ধতা যদি থাকে, অন্তত এই প্রশ্নে যে আমরা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে। এখানে আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে সুনির্দিষ্ট কোনো বিষয়, যেমন এর আগে অনেকে বলছিলেন যে কেন্দ্রভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা কমিটি ফর্ম করা, সেটি আমরা বলি কিন্তু আসলে ভলান্টিয়ার করা, ভলান্টিয়ারদের বিয়ে দাঁড় করানো, এরকম বিভিন্ন ধরনের প্রস্তাব আমরা বিভিন্ন সময় শুনছি, আলোচনায় আসছে। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে না, এইগুলো বাস্তবতা বিষয় না। এখন যে ধরুন যদি ডিসেম্বর ফার্স্ট উইকেও তফসিল ঘোষণা করার কথা বলা, তারপর ধরেন ম্যাক্সিমাম 2.5 মাস সময় থাকবে বা 2 মাস 10 দিন সময় থাকবে, এর মধ্যে এত কিছু করা, কেন্দ্র তো অনেকগুলো, মোর দ্যান 42,000, এত কেন্দ্রের কমিটি করা। আর বাংলাদেশে আমি সত্যি কথা বলতে কি, আমি যদি ভুল না বলে থাকি, বাংলাদেশের মানুষের মেন্টাল মেকআপটা ওরকম না যে বিএনপির কর্মী, জামাতের কর্মী একসাথে মিলে, বা এনসিপির কর্মী, এনসিপির তো কর্মী টর্মী নাই কোথাও, যাই হোক সেটি ভিন্ন প্রসঙ্গ, সবাই দাঁড়িয়ে থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, এটি ভাবার সুযোগ আছে বলে। তাইলে কিভাবে, মানে এই ল এন্ড অর্ডার নিয়ে যে কনসার্ন আপনারা বলছেন, এই কনসার্নটা কিভাবে মিনিমাইজ করবে গভর্নমেন্ট? এবারে আপনি একটা কথা বলছেন, বারবারই বলছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর উইল এবং তাদের সহযোগিতার দরকার পড়বে, কিন্তু এর বাইরেও তো আরো অ্যাক্টিভিটিস গভর্নমেন্টের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে না, গভর্নমেন্ট তো বলেছে যে আইন শৃঙ্খলা রক্ষায় অনেক বেশি সদস্য থাকবে। সুতরাং আমরা আশা করতে চাই বা আমরা ভাবতে চাই, আমার তো কোনো অল্টারনেটিভ নাই আসলে। নির্বাচন সুষ্ঠু না হওয়ার, ধরুন আমি 20টি যুক্তি বের করলাম সাপোজ, যে এই কারণ সুষ্ঠু নাও হতে পারে, বাট আমার তো গণতন্ত্রের পথে চলতে হলে এখন একটা নির্বাচন দরকার। আমি যদি সব মিনিমাইজ করতে চাই, আমার হয়তো ধরেন 5 বছর চলে যাবে যে আমি সব কিছু সুন্দর করে
মানুষের মেন্টাল গুছিয়ে মেকআপ নিয়ে চেক এসে করলাম, মানুষকে বুঝালাম, তারপরে আমি নির্বাচন 10 বছরের নির্বাচন আচ্ছা, কেউ কেউ একটা স্ট্যাগার্ড ইলেকশনের কথা বলছেন, আপনি কি মনে করেন যে একদিনে নির্বাচন না করে 8 বিভাগে 8 দিন কিংবা 4 দিনে নির্বাচন করা, এটা কি আপনি? সেই পরিবেশ বাংলাদেশে এখনো হয়নি। কারণ আপনি জানেন যে আমাদের নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মারামারি, ধরুন আজকে আমার উপজেলার নির্বাচন হলো, আমার থানার নির্বাচন হলো, অন্য জায়গায় হলো না, সব কিন্তু চলে আসবে। এখানে বিএনপি যারা আছে তারা চলে আসবে, জামাত ইসলামী যারা আছে তারা চলে আসবে, এবং সেখানে আরও বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে জসিম ভাই আপনার কাছ থেকে শেষ 1 মিনিট শুনবো যে এই স্ট্যাগার্ড ইলেকশন নিয়ে আপনার ওপিনিয়নটা কি, এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনার আর কোনো পরামর্শ আছে কিনা? আসলে সুষ্ঠু নির্বাচনের জন্যে একটা বড় রকমের ইনস্ট্রুমেন্ট হচ্ছে মোটিভেশন এবং ব্যাপক প্রচার, জি জি জি, সচেতন করা, কনসাস করা, এর খারাপ পরিণতিগুলি তুলে ধরা, নির্বাচন না হলে কি কি আমাদের খারাপ হতে পারে এগুলি মোটিভেট করে জনগণকে। অক্ষর জ্ঞান নাই তাদেরকে আমরা নিরক্ষর বলি, কিন্তু আসলে তারা অসচেতন না, অচেতন নয়। কারণ দেখা গেছে এইবারের চেঞ্জের সময়, পরিবর্তনে তারা ভাইটাল রোল প্লে করছে। ফলে একাডেমিক কোনো নলেজ ছাড়াও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সার্বিক পরিস্থিতি দেখে সে তার রোল ঠিক করেছে। সেজন্য মোটিভেশন একটা বিরাট বিষয়, এটা ব্যাপকভাবে হওয়া দরকার। 1, 2 নাম্বার, রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলোচনা করে দেখতে পারে যে 8টা না হোক 4টা বিভাগ যদি করা যায়, কথার কথা সব রাজনৈতিক দল যদি একমত হয়, যদি একমত হয় তাহলে এটা ঠিক, যেটা ভাই বলছেন মানবে না কিংবা পরিস্থিতি কন্ট্রোলে রাখা যাবে না। কিন্তু আরেকটা দিক আছে, যেই কারণে উদ্দেশ্যমূলকভাবে এটা বলা হয়েছে, সেই উদ্দেশ্য হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে এনশিওর করার জন্য ফোর্সকে ডিপ্লয় করা। সাফিসিয়েন্ট ফোর্স না থাকার কারণে সেগমেন্ট করলে মনে করে যেটা পারবে। আমিও মনে করি যদি সব রাজনৈতিক দল একমত হয় এবং এই জাতীয় জায়গাতে আমরা সেগমেন্টেড সাফিসিয়েন্ট ইলেকশন করি, তাহলে সাফিসিয়েন্ট করা যেতে পারে। ফোর্স যদি ডিপ্লয় করা যায়, যেটা করা যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। জনাব ইলিয়াস খান, আপনাকেও ধন্যবাদ এনটিভি স্টুডিওতে আসার জন্য। তার জন্য একটা শুভকামনা জানাই, তিনি ঢাকা 10 থেকে নির্বাচন করবেন, যাতে আমরা আশা করি তার সফলতা কামনা করি। দুইজন বন্ধুকেই অন্তঃস্থল থেকে দোয়া করি, তাদের দোয়া যেন আল্লাহ কবুল করে। আপনাদের ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি।